রায়হান কোথায় তুই? বাম হাতে ফোন তুলে নম্র গলায় প্রশ্ন করল প্রমুখ। রায়হান তখন গাড়িতে বসে আছে। সাধারণত তার কাছেই আসছে। সে তৎক্ষণাৎ উত্তর দিল, এই তো আর 10 মিনিট, এসেই পড়েছি। ওকে, রাখছি। উদ্ধৃতি চিহ্ন। ফোন পকেটে রেখে চোখ বন্ধ করে গান শুনতে লাগল। কিছুক্ষণ আগেই প্রমুখ শপিং মলের সামনে এসেছে। সকালে সিরাতকে নিজের বাসায় রেখেই কাজের জন্য বাইরে চলে আসে। শপিং মলের পাশেই গাড়িতে শুয়ে অপেক্ষা করতে লাগল সে। অতি ব্যক্তিগত কারণে আজ ছেলেটির সাথে দেখা করার কথা। সে চাইলে কবিরকেও ডাকতে পারত, কিন্তু কবিরের উপর অন্য কাজ চাপিয়ে দিয়েছে সে। তাছাড়া যে কারণে ডেকেছে সেই কাজটি কবিরের থেকেও রায়হান বেশি পটু। প্রায় 9 মিনিটের মাথায় ঘেমে জবজবে শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে আসল রায়হান। গাড়ির গ্লাসে 3বার টুকা দিল। হালকা ঢোক গিলে তৃষার্ত গলা ভিজিয়ে ডাকল, স্যার, এসেছি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হাতের সাহায্যে দরজা খুলে দিল। মাথা একটু বের করে বলল, এনেছিস? দ্রুত দে, আরও অনেক কাজ বাকি আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। রায়হান পরপর 2বার মাথা উপর নিচ করে পকেট থেকে বের করে। অতঃপর প্রমুখের হাতে দিয়ে বলল, এই আপনার জিনিস। যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই আছে। সাব্বাস রায়হান, তোর এই মাসের স্যালারি দ্বিগুণ দেওয়া হবে। উদ্ধৃতি চিহ্ন। থ্যাংক ইউ স্যার। রায়হান খুশিতে গদগদ হল। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে কাঙ্ক্ষিত জিনিস প্যান্টের পকেটে রাখল। এরপর সাবধানতার সুরে বলল, আমি অনুপস্থিত থাকলেও কোনো কাজ যেন থেমে না থাকে। তাছাড়া একটা শত্রুপক্ষ নজর দেওয়া তো দূর, চোখ তুলতেও যেন না পারে। বি কেয়ারফুল। যাকেই অফিসের আশেপাশে সন্দেহজনক মনে হবে সব কয়টাকে জ্যান্ত বর দিবি। ইট মাই অর্ডার। উদ্ধৃতি চিহ্ন। জি স্যার, আপনি নেই মানে অফিসের পুরো দায়িত্ব আমাদের। এটা নিজের মনে করে সর্বত্র রক্ষা করার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তে যেতে পারেন। প্রমুখ গাড়ি স্টার্ট দিল। তৎক্ষণাৎ রায়হান উচ্চস্বরে বলল, বেস্ট অফ লাক স্যার, আপনাদের যাত্রা শুভ হোক। কোনো প্রয়োজনে গার্ড দরকার হলেই আমাকে নয়তো কবিরকে জাস্ট একটা কল করবেন। আমরা তৎক্ষণাৎ রওনা হব। আপনার সকল বিপদে আমরা পাশে আছি। সাবধানে যাবেন স্যার, ভালো থাকবেন। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। মার্কেটের ভেতরে এই প্রথম ঘুরে ঘুরে মেয়েদের ড্রেস দেখা শুরু করল ছেলেটি। তার সাথে মার্কেটের স্টাফ আছে। আজ অন্য সব পোশাকের থেকে ওয়েস্টার্ন বেশি চোখে পড়ল তার। পাশের মেয়েটি বলল, স্যার, আপনার চয়েস দারুণ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ পাত্তা দিল না। কেন জানি মনে হল মেয়েটা তার দিকে ড্যাব করে তাকিয়ে আছে, যার ফলে ধীরে ধীরে মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে। মেয়েটার মুখের প্রশংসা তার মস্তিষ্ক বিগড়ে দিল। কিন্তু ঠিক এই কথা সিরাতের মুখে শুনলে প্রত্যুত্তরে একটা টাইট চুমু খেয়ে ফেলত। প্রমুখের পাত্তা না পেয়ে মেয়েটি তার অ্যাটিটিউডে আবারও বিভোর হয়ে যায়। প্রমুখ অন্য পাশে গিয়ে নিজের মতো ড্রেস উল্টেপাল্টে দেখতে লাগল। মেয়েটি সরল মুখে বলল, ম্যাম চিকন নাকি মোটা? সেই হিসেবে ড্রেস নিন, আমি আপনাকে হেল্প করছি। উদ্ধৃতি চিহ্ন। আমার বউ একদম পারফেক্ট, মোটাও না চিকনও না। মেয়েটি হাসল। প্রমুখ নিজেই খুঁজে খুঁজে শর্ট ড্রেস আর কয়েকটি প্যান্ট নিয়ে নিল। 4টা শর্ট টপস হাতে নিয়ে বলল, এই 3টাও প্যাক করে দিন। জি স্যার, এখানে আরও ড্রেস আছে, দেখতে পারেন। ছেলেটি অন্য পাশ ঘুরে এবার নাইট ড্রেস হাতে নেয়। এগুলো তার বউ পরলে ঠিক কেমন দেখাবে ভাবতে লাগল। কখনো 3 পিস ছাড়া অন্য কিছুতে দেখার ভাগ্য হয়নি। এবার বউকে তার কথা মতো চলতে হবে। সে যা পরতে বলবে তাই পরবে। দরকার হলে কিছু না পরেও তার সামনে বসে থাকবে। অজান্তেই এসব ভেবেই শব্দ করে হেসে দিল প্রমুখ। হাতে 3-4 রকম নাইট ড্রেস নিয়ে স্টাফকে দিল। টপস সাধারণত প্যান্টের সাথে পরবে। সবগুলোই পেট পর্যন্ত। একটা আবার তার থেকেও শর্ট কয়েক ধরনের ড্রেস কিনে কসমেটিক্স নিল। বিভিন্ন রকমের লিপস্টিক নিজে চয়েস করলেও মহিলা অ্যাসিস্ট্যান্টকে বলল মেয়েদের যাবতীয় জিনিস দিয়ে দিতে। যেহেতু সিরাত 3 পিসে কমফোর্ট ফিল করে তাই মাত্র 4টা পিস নিল। কারণ মাথায় তার অন্য প্ল্যান চলছে। যেভাবেই হোক প্রতিদিন বউকে সে ভিন্ন ভিন্ন রূপে দেখবে। কখনো বাঙালি মেয়ে, কখনো বিদেশি নারী, কখনো আবার সাধারণ মেয়ে। তাই নিজের মতো সব কেনাকাটা করল। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। শেষে জুতার কাছে গিয়ে সে হতাশ হল। সিরাতের পায়ের সাইজ তার জানা নেই।
অবশেষে ফোন করল সিরাতকে। বলল, তোমার জোতার সাইজ কত? সিরাত বসে টিভি দেখছিল। ফোন করেই এসব জিজ্ঞেস করাই সে কিছুটা বিব্রত হল। প্রমুখ আবারও বলল, কি হল, কত? সিরাত আমতা আমতা করে বলল, ওভাবে কখনো জানা হয়নি। কেন, কি হয়েছে? হঠাৎ এমন প্রশ্ন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের মেজাজ গরম হল। কি মেয়েরে বাবা, সামান্য জোতার সাইজ জানে না? তার সন্দেহ লাগল মেয়েটি অন্য সবগুলোর সাইজ জানে তো। সে বিরক্ত নিয়ে বলল, এমনি জিজ্ঞেস করলাম। আমি মার্কেটে। কিছু লাগবে তোমার? সিরাতের মার্কেটে যাওয়া হয়নি অনেক মাস। মাঝে সাইরার সাথে 2বার খুব দরকারে গিয়েছিল সে। তখন নিজের প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে আনে। আর অন্ত আজ কিনেছিল অনেকগুলো, যেহেতু বারবার আসা হয় না, তাছাড়া এসবের কথা তো প্রমুখকেও বলা যায় না। তাই যেগুলো কিনা ছিল সবগুলোই এতদিন ব্যবহার করছে। এখন আসলেই তার দরকার, কিন্তু কিভাবে মুখে বলবে সে? ভেবেই তার লজ্জায় মুখটা লাল হল। লোকটার সাথে কখনো এসব বিষয়ে কথা হয়নি, তাই জোরটা ঘিরে ধরল তাকে। আমতা আমতা করে বলল, না মানে কিছু লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। সন্দেহ হল প্রমুখের। মেয়েটা এমন করছে কেন? সে ধমকের সুরে বলল, কি হয়েছে জিজ্ঞেস করেছি, কিছু লাগবে নাকি? সিরাত চোখ খিচে বলল, না মানে লাগবে, পার্সোনাল জিনিস। কপাল কুঁচকে গেল প্রমুখের। তার আবার কিসের পার্সোনাল জিনিস? তাই জিজ্ঞেস করল, কি জিনিস? যেটা আমি জানি না। উদ্ধৃতি চিহ্ন। কিছু না, কিছুই লাগবে না, আপনি শুধু বাসায় আসুন। প্রমুখ রেগে গেল। সিরাতের কি এমন পার্সোনাল জিনিস যেটা সে জানে না? চোয়াল শক্ত করে রুক্ষ মেজাজে বলল, বলো বলছি, এই মুহূর্তে বলবে। কিসের পার্সোনাল? যেটা স্বামীকে বলো না। তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। 2 সেকেন্ডের ভেতরে বলবে। সিরাত পড়ল মহা বিপদে। এ কোন তারা চিহ্ন গলের পাল্লায় পড়ল সে। মাথা চাপড়ে দীর্ঘশ্বাস ফেলল। দুঃখী কণ্ঠে মিন মিন করে বলল, অন্ত তারা চিহ্ন আস লাগবে। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই ফট করে কল কেটে দেয় সিরাত। থতমত খেল ছেলেটি। মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল। এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না বেচারা। অবশ্য সেও ভুলে গিয়েছিল এসবের কথা। কিন্তু কিভাবে এত কেয়ারলেস হল? স্বামী যখন হয়েছে, তার লাইফের কিছুর খেয়াল রাখাও নিজেরই দায়িত্ব। তাড়াহুড়ো করে ফোন পকেটে পুরে ঘন শ্বাস ফেলল কয়েকবার। হালকা ঢোক গিলে ভাবল, মেয়েদের প্রাইভেট জিনিসের কথা মনেই পড়েনি তার। তাছাড়া সিরাত সবসময় নিজের প্রাইভেসি সর্বোচ্চভাবে মেনে চলত। একসাথে থেকেও বিব্রতবোধ করার মতো সিচুয়েশনে পড়েনি সিরাত। ছেলেটি আগেই তার জন্য আলাদা কাভার্ড বরাদ্দ করেছিল, তাই প্রবলেমও হয়নি। নিজের জিনিসগুলো অনায়াসে সেখানেই রাখত। প্রমুখ অজান্তেই ওষ্ঠ প্রসারিত করে হেসে মহিলা অ্যাসিস্ট্যান্টকে ডাক দিল। কিন্তু বিপত্তি ঘটল আবারও সাইজ নিয়ে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে হতাশার সুরে বলল, হয়তো 36। মেয়েটি হাসল মনে মনে। বুঝতে পারল লজ্জা পাচ্ছে। প্রমুখ মেয়েদের প্রয়োজনীয় আরও কিছু জিনিস নিল। এবার আর বলতে হয়নি। মস্তিষ্ক ঘেটে বের করেছে কি কি লাগে মেয়েদের। নিজেই চয়েজ করে প্যাক করল। এরপর অ্যাসিস্ট্যান্ট মেয়েটির পায়ের মাপেই জুতা জোড়া নেয়। অতঃপর নিজের জন্য দেখে দেখে প্যান্ট, টি শার্ট আর শার্ট নিল। পারফিউম আর একটা ঘড়ি কিনল। বিল পে করার পর মার্কেট থেকে ফিরে আসার সময় চোখে পড়ল একটি জর্জেটের সফেদ সাদা শাড়ি, দেখতে সাদা মেঘের মতন। ফিনফিনে সাদা শাড়িটি চিকন চাকন সিরাতের গায়ের সাথে লেগে থাকবে কি মনে হতে সেটা হাতে তুলল। শুভ্র রঙের শাড়িটি নিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলল, এটাও প্যাক করুন, সাথে ইনার আর ব্লাউজ দিয়ে দিন। স্যার পেটিকোটও দিব? প্রমুখ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। এরপর কিছু মনে হতেই নরম স্বরে বলল, এর সাথে ম্যাচিং করে পাঞ্জাবি আছে? উদ্ধৃতি চিহ্ন। জি স্যার, অবশ্যই আছে। গ্রেট, দিয়ে দিন। 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে প্রমুখ মার্কেট থেকে বের হল। তার সাথেও শপিং মলের এক যুবক এসেছে ব্যাগগুলো এগিয়ে দিতে। সে গাড়িতে উঠে ব্যাগপত্র পাশে রাখল। কখনো সিরাতকে শাড়িতে দেখা হয়নি তার। কেমন লাগবে সেও জানে না, কিন্তু ইমাজিন করে মুগ্ধ হল। নিশ্চয়ই নোরা ফাতেহির মতো লাগবে। চিকন কোমরটা দুলিয়ে দুলিয়ে হাঁটবে তার সামনে দিয়ে। একদম অন্যরকম রূপে ফুটে উঠবে। মনে মনে কল্পনা করে গাড়ি স্টার্ট দিতে দিতে প্রমুখ বলল, সাদা শাড়িতেই মেয়েদের চোখ ধাঁধানো মরণ রূপ ফুটে ওঠে। যতবার তোমার ওই রূপের দিকে তাকাবো আমার চোখ ঝলসে যাবে।
মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারাবে, আর আমি হারাবো হুঁশ জ্ঞান। আনমনেই বউয়ের সৌন্দর্যের বিবরণ দিয়ে হাসল। কল্পনায় বিভোর হয়ে আবারও বলল, তোমাকেও পূর্ণ যুবতী নারীদের মতো লাগবে সিরাত। সব সৌন্দর্য উপচে পড়বে গায়ে। একদম আমার বউ বউ লাগবে। তাছাড়া শাড়ি পরে বসে থাকবে আমার সামনে, আর আমি বেহায়ার মতো তাকিয়ে দেখব তোমায়। উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর। সময়টা মধ্যরাত। চারপাশে নিস্তব্ধ, নিশ্চুপ পরিবেশ। ঘন কালো অন্ধকারে গা ছমছমে অবস্থা। সাধারণ মানুষও এই সময় জেগে থাকতে ভয় পাবে। নির্জন রাতের আধারে বালিশে মুখ গুজে অনবরত কাঁদছে এক কিশোরী। ছোট্ট চঞ্চল, নরম হৃদয় নিমেষে ক্ষুণ্ণ হল তার। চোখের অশ্রুগুলো বালিশে পড়ে ভিজে গেছে, কিন্তু তবুও তার কান্না থামানোর জো নেই। সে বিষণ্ণ মনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অবশ্য বয়সটা তার আবেগের। ছোট্ট বিষয় নিয়েও কেঁদে ফেলে কোমল মেয়েটি। অতিরিক্ত ইমোশন যাকে বলে। পছন্দের টেডিবিয়ারও তার মা ফেলে দিলে সারা বাসা মাথায় তুলে কান্নাকাটি করে বাপের কাছে, এক বস্তা অভিযোগ করে। আজও এই কান্নার পেছনে অদ্ভুত এক কারণ আছে। মন কেমন কেমন করার কারণ। আজ থেকে বছর এক আগে হঠাৎই কিশোরী অনুভব করে তার কাজিন ভাইয়ের জন্য অস্থির, হাঁসফাঁস লাগে। সে দূরে চলে গেলেই মনটা অশান্ত হয়, আর কাছে থাকলে সুখ সুখ অনুভব হয়। ঠিক তেমনি আজ তার মনটা খুবই বিষণ্ণ। এই মন খারাপের পেছনের ঘটনা হল তার সেই কল্পপুরুষের জন্মদিন আজ রাত 12টায় হোয়াটসঅ্যাপে যখন খুশি আর উত্তেজনায় এক লম্বা বিশাল মেসেজ পাঠাল তখন খুব আশা নিয়ে বসেছিল কখন কাঙ্ক্ষিত পুরুষটির থেকে রিপ্লাই আসবে। রাত বাজল 1টা, 2টা, তবুও ওপর পাশ থেকে কোনো রেসপন্স আসল না। কিন্তু দিব্যি তাকে অনলাইনে দেখাচ্ছে। প্রোফাইলে উদাসীন ভঙ্গিতে ছবিতে ভিনদেশের কোনো এক রেস্টুরেন্টে বসে আছে মানুষটা। শক্তপোক্ত দেহটায় আটসাট হয়ে লেগে আছে শার্ট। হাতে দামি ঘড়ি, চোখে চশমা থাকলেও মনে হচ্ছে ছেলেটির দেহে কোনো প্রাণ নেই। কেন নেই, সেই কারণ কিশোরী নিজেও অবশ্য জানে না। ছেলেটি হঠাৎ করে ভিনদেশে কেন গেল? মায়ের কাছে জিজ্ঞেস করলেও উত্তর আসেনি। রাত 2টায়ও যখন আশানুরূপ কিছু এলো না তখনই বুক ফেটে কান্না জমে অশ্রুতে। মনটা অভিমানী হয় ভীষণ। তার অনুভূতির কোনো দাম নেই ওপাশের ব্যক্তির কাছে। বলতে গেলে কোনোদিন সেভাবে তাকে লক্ষ্যই করেনি। তবুও আশা ছিল একদিন ঠিক ভালোবাসবে ছেলেটা। কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এক গাদা টেক্সট পাঠালে 7-8 দিন পর 2-3 শব্দের রিপ্লাই আসে। সেটা নিয়েই খুশি থাকে সে। আজও ভেবেছিল ছোট হলেও মেসেজের উত্তর আসবে, অন্তত থ্যাংক ইউ আসবে। কিন্তু আসবে কি করে? লোকটি যে এখন বিদেশি নামি দামি এক নামকরা বারে ফুর্তি করছে। নেশায় মাতারা চিহ্ন তাল হয়ে গিলছে আর মেয়েদের সাথে নাচছে। ভিনদেশি নারীদের মাঝেই সে দুঃখ ভুলতে চায়, অশান্ত মনকে শান্ত করতে চায়। বুকের মাঝে যে কষ্ট পুষে রেখেছে সেটাও এসবেই ভুলতে চায়। তবে এসব কিছুই যে এপাশের কিশোরী জানে না। তার অপেক্ষা শুধু শুদ্ধ পুরুষের জন্য। অবশ্য শুদ্ধ পুরুষ শুধু তারই কাছে। রাত যত গভীর হওয়া শুরু করল তার কান্নাও গলা চেপে ধরল। নির্জন, নিস্তব্ধ এই অন্ধকারে মেয়েটির কান্না ভয়ঙ্কর রূপ ধারণ করে। যে কেউই প্রথমে ভয় পেয়ে যাবে। হঠাৎই রুমের দরজা ক্যাচ করে খুলে গেল। বাইরের আলো থেকে দেখা গেল এক পুরুষালী অবয়ব। শব্দ পেয়ে মেয়েটি বালিশ থেকে হালকা মাথা তুলে দেখল, এদিকে তার চোখ মুখ ফুলে একাকার। চিকন নাকটা লাল আকার ধারণ করেছে। নাক টেনে টেনেই পুরুষটিকে দেখে আবারও ফুপিয়ে উঠল। দাঁড়িয়ে থাকা পুরুষটি এত রাতে মেয়ের এই হাল দেখে অস্থির পায়ে বিছানার কাছে গেল। ঢিলে খোপা করা মেয়েটির মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, আমার মা কাঁদে কেন? কি হয়েছে এত রাতে? কিশোরী হৃদয় বাবার আদরে ছোঁয়ায় আরও ভেঙে যায়। শব্দ করে কেঁদে বাবাকে বুঝালো সে ভালো নেই। বাবা হয়তো বুঝল, আলতো হাতে সারা মুখের চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরল। আস্তে আস্তে তার কান্নার বেগ কমে আসে। বাবার কাঁধে মুখ গুজে অভিমানী কণ্ঠে অস্পষ্টভাবে বলল, ভাইয়া আমার মেসেজের রিপ্লাই দেয়নি বাবা। সব সময় কেন এমন করে? আমার থেকে দূরে দূরে পালায় কেন বাবা? পুরুষটি চমকাল। তার মানে এতদিন তারই ভাবনা সত্যি? মেয়েটি আবেগের বয়সে ওই বেপরোয়া ছেলের প্রেমে পড়েছে, যার মাঝে ধৈর্য, শান্ত বলতে কিছু নেই। শুধু আছে জেদ, রাগ আর তেজ। যে নাকি নিজের খেয়ালই রাখতে পারে না, সে অভিমানী,
আহ্লাদি একমাত্র মেয়ের যত্ন কিভাবে রাখবে? কিভাবে আদর ভালোবাসায় সুখে রাখবে? মেয়েটিকে কিভাবে বুঝাবে এখন? সে আর ওই ছেলেটি পুরোটাই ভিন্ন। কখনো সুখী হবে না সে। দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। তাছাড়া ছেলেটা তার মেয়েটিকে আদৌ পছন্দ করে তো? না করলে তখন এই একপক্ষীয় অনুভূতির কি হবে? কিশোরীর ছোট্ট মন সামলাতে পারবে বড় ধাক্কা? এখনই মেয়েটিকে বুঝাতে হবে, ছেলেটির থেকে দূরে রাখতে হবে। নিজেকে ঠান্ডা রেখে চোখ বুঝে শান্ত হল। মেয়েকে আদর করে বলল, যে দূরে যেতে চায় তাকে দূরেই থাকতে দাও। জানো তো, দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়, তার হালকাভাবে ধরলে ছুটে যায়। এজন্যই স্বাভাবিক বল রেখে দড়ি টেনে ধরে রাখো। সে তোমার হলে অবশ্যই আসবে, কিন্তু অন্য কারোর হলে শত চেষ্টা করেও ফলাফল শূন্যের কোঠায় থেকে যাবে। এতে কষ্টের থেকে অন্য কিছু পাবে না। সেখানে শুধুই অপূর্ণতা। উদ্ধৃতি চিহ্ন। বড় দম নিয়ে লোকটি দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, মনে রেখো, সবাই দূরে গেলেও একটি মানুষ ভিন্ন গ্রহে থাকলেও দিনশেষে তোমার কাছে ফিরে আসবে। কারণ মানুষটি তোমার, সে ফিরে আসতে বাধ্য। মানুষটি সঠিক বলেই শুধু তোমার হবে। এখন এসব কথা বিরক্ত লাগলেও জীবনের এক পর্যায়ে অনুভব করবে, ভুল মানুষকে ভালোবাসার থেকে সঠিক মানুষের জন্য 1000 বছর অপেক্ষা করাও ঢের ভালো। তাতেও এক প্রকার সুখ আছে। তাই মরীচিকার পেছনে না ছুটে সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। তাতেই তোমার পূর্ণতা, তাতেই তোমার সুখ। উদ্ধৃতি চিহ্ন। রাত 3টা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। খালি বাসাটা কেমন অন্ধকারে ঢাকা। প্রমুখ ডুপ্লিকেট চাবি দ্বারা দরজা খুলল। ভেতরে প্রবেশ করে বুঝতে পারল কেউ জেগে নেই। আজ সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে তার। কয়েকদিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই এই ব্যস্ততা। অবশ্য সিরাতও এ ব্যাপারে কিছু জানে না। ইচ্ছে করেই জানায়নি সে। আসলে সামনে থেকে দেখতে চায়, যখন মেয়েটি জানবে তার অনুভূতি কেমন হবে। সে জন্যই আজ নিজের এক গাদা কাজ দলের ছেলেপুলেকে বুঝিয়ে রাত করে বাসায় ফিরল। সিরাত হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। হাতের জিনিসপত্র নিয়ে রুমে প্রবেশ করল। সারা রুমটা অন্ধকার করে ঘুমিয়ে আছে সিরাত। বউকে দেখে ম্লান হাসল। ক্লান্ত দেহটা গরমে ঘেমে একাকার। সারা গায়ে থেকে ঘামের বিশ্রী গন্ধ। হাতের ব্যাগপত্র ছুঁড়ে পাশের সোফায় রাখল। কোমরে দুহাত রেখে সামনে তাকিয়ে বড় বড় শ্বাস নিল। অচিরেই বউয়ের ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে অন্তরাত্মা ঠান্ডা হল। এক অদৃশ্য শান্তি অনুভব করল সে। কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখে চোখ মুখ কুচকাল। এই মুহূর্তে গোসল করাটা ভীষণ জরুরি। তারপর না হয় বউকে মন ভরে দেখা যাবে। আজ হাতে শুধু টাওয়াল আর 3/4 প্যান্ট নিয়েই ওয়াশরুমে যায়। লম্বা এক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মাথা মুছল। শার্টবিহীন ফর্সা শক্তপোক্ত দেহটা দৃশ্যমান হল। হাতের পেশিগুলো ফুলে ফেপে আছে। লোমহীন চওড়া বুকটার দিকে তাকালে যে কোনো মেয়েরই গলা শুকিয়ে আসবে। প্রমুখ এগিয়ে গেল বিছানার কাছে। দুহাত ভর রেখে বউকে দেখতে থাকল। এসির পাওয়ার তীব্র হওয়ায় সিরাত জোরসর হয়ে ঘুমাচ্ছে। কাচুমাচু ভঙ্গিতে বালিশে মাথা রাখা। ঘুমের ঘোরে খোপা করা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রমুখ হাত বাড়ায়। মুখ থেকে চুলগুলো খুব যত্নে সরিয়ে দিল। হাত রাখল গালে। তৎক্ষণাৎ মুখটা পুরোপুরি দেখা গেল। ফর্সা ঠোঁট জোড়া ঠান্ডায় হালকা কাঁপছে। কোমল গলায় সোনালি লকেট। প্রমুখ গাল থেকে হাত সরিয়ে নরম কোমল ওষ্ঠে স্পষ্ট করে। আলতো করে স্লাইড করতে করতে মিহি কণ্ঠে ডাকল, উঠো সিরাত, আমি এসেছি। সিরাতের কোনো রেসপন্স নেই। প্রমুখ আলতো হেসে মেয়েটির গলায় হাত রেখে মৃদু ঝাঁকিয়ে বলল, সিরাত, সারপ্রাইজ আছে, উঠো জলদি। সিরাত ঘুমু ঘুমু চোখ খুলে তাকালো সামনে। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করে চোখ বন্ধ করল। প্রমুখ দুহাত দ্বারা মেয়েটির 2 হাত ধরে চট করে টেনে তুলল। সিরাত থতমত খেয়ে ভ্যাবলার মতো তাকায়। ঘুমকাতুরে কণ্ঠে বলল, টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নিন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ বুঝল গভীর ঘুম এখনও ভাঙেনি। তাই ফোঁস করে নিঃশ্বাস ফেলে পাশ থেকে গ্লাসের পানি হাতে নিয়ে চোখে ছিটিয়ে বলল, খাবো না, তুমি জাস্ট ঘুম থেকে উঠো। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের ঘুম তখন পুরোপুরি উধাও হয়ে গেছে। চোখ দুহাতে কচলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, উঠলাম, এবার বলুন, কি বলবেন? অযথা আবোলতাবোল বকবেন না। খুব ঘুম পেয়েছে আমার। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হেসে ডান হাত বাড়িয়ে হালকাভাবে গাল টিপে দিল। সিরাতের চোখ তখন স্বামীর উদাম গায়ে ঠেকল।
একদম পা থেকে মাথা পর্যন্ত নির্লজ্জের মতন তাকিয়ে সূক্ষ্ম চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। হাঁটু পর্যন্ত পায়ের লোমগুলো ফর্সা চামড়ায় চকচক করছে। বেহা চোখ আস্তে আস্তে বুকে যেতেই শিউরে উঠল সে। হালকা ঢোক গিলে মস্তক নত করল। নিজের হাতে নজর বুলিয়ে মনে মনে বলল, ছেলেদের ভয়ঙ্কর সুন্দর হওয়া পাপ। নিজেকে তখন তার পাশে রানু মণ্ডল লাগে। উদ্ধৃতি চিহ্ন প্রমুখ তার ভাবনার মাঝেই পকেট থেকে 2টা কার্ড তার দিকে বাড়িয়ে দিল। সিরাত মাথা উঠিয়ে উৎসুক দৃষ্টিতে কার্ড হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করল, কি এগুলো? খুলেই দেখো। উদ্ধৃতি চিহ্ন সিরাত চটপট কার্ড দুটি উল্টেপাল্টে দেখল। এটা কিসের কার্ড হঠাৎই বুঝতে পেরে এক লাফে বিছানা থেকে নেমে উত্তেজিত গলায় বলল, ও মাই গড, এটা তো কক্সবাজার ঘুরতে যাওয়ার টিকেট, তাও 6 দিনের জন্য। আল্লাহ, সত্যি যাব আমরা? প্রমুখ মাথা ঝাঁকিয়ে ওষ্ঠ বাঁকিয়ে হাসল। এই মুহূর্তের জন্যই তো এতদিনের প্ল্যান পেটে চেপে রেখেছিল। তাকিয়ে দেখল, খুশিতে সিরাতের চোখ দুটি চিকচিক করছে, মুখে লেগে আছে এক গাল হাসি। টিকেট ভালো করে দেখে অস্থির কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি কখন এসব করলেন? বিশ্বাস করাবো? চিমুচি কেটে নাকি কামড় দিয়ে? সিরাত তার দিকে চমকে তাকাল। মনে পড়ল সেই গাড়ির ভেতরের মুহূর্ত। আইফোন পাওয়ার পরও ঠিক এমন পা তারা চিহ্ন গলামি করেছিল। তৎক্ষণাৎ চুপসে গেল সে। এমনিতেই আজ এই লোকটার দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। কেমন লজ্জা লাগছে। জোরপূর্বক হেসে অসহায় কণ্ঠে বলল, প্লিজ না, আপনার থেকে বাকি জীবনেও আর চিমটি খেতে চাই না। খুবই ভয়ঙ্কর লোক আপনি। কামড় খেতে চাও, রাইট? প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হাসল। সিরাত চোখ গরম করে তাকাল। ঠোঁট কামড়ে বলল, এসবের প্ল্যান কবে করলেন? আমাকে জানাননি কেন? প্রমুখ এগিয়ে সিরাতের সামনে দাঁড়াল। দুহাত দ্বারা তার গাল আগলে চোখে চোখ রাখল। নম্র কণ্ঠে বলল, জানালে সারপ্রাইজ হতে, তোমার এই হতভম্ব মুখটা দেখতে পেতাম। ঠোঁটের কোণে হাসি দেখার আশায় কিচ্ছু জানাইনি। এবার আমার প্ল্যান সাকসেস। উদ্ধৃতি চিহ্ন সোফার পাশ থেকে ব্যাগগুলো হাতে নিয়ে প্রমুখ বাড়িয়ে দিল। সিরাত টিকেটের দিকেই তাকিয়েছিল, চোখের সামনে ব্যাগগুলো দেখে কপালে ভাঁজ ফেলল। প্রমুখ নরম স্বরে বলল, তোমার সব কিছু এখানে আছে, দেখে নাও। উদ্ধৃতি চিহ্ন সিরাত হাতে নিয়ে শপিং ব্যাগ খুলে উকি দিয়ে দেখল, ভেতরে অনেকগুলো জামা। মুখটা তৎক্ষণাৎ হা হয়ে যায়। উত্তেজিত গলায় বলল, এতগুলো কার জন্য? প্রমুখ জবাব দিল না, নিজের জন্য কিনে আনা। শার্ট প্যান্ট কাভার্ডে গুছিয়ে রেখে দেয়। গায়ে জড়িয়ে নিল লাল টি শার্ট। সিরাত বিছানায় সব ব্যাগ নিয়ে চট করেই ঢেলে নিল। সারা বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল সব জিনিসপত্র। সিরাত হকচকিয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় পেছনে। লোকটা কি পাগল? এসব কি করেছে? সে হাত দ্বারা উল্টে পাল্টে দেখতে থাকে। একসময় চোখে পড়ল, জীবনেও না কিনা ছোট ছোট জামা প্যান্ট। তৎক্ষণাৎ বিস্ময়কে হতভম্ব হয়ে যায়। হাত দিয়ে শর্টস এপাশ ওপাশ করে চুপসে যাওয়া কণ্ঠে বলল, এসব কি? এগুলো কার জন্য এনেছেন? কোন মেয়েকে গিফট করবেন বলুন? উদ্ধৃতি চিহ্ন প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজাসাপটা উত্তর দিল, সবগুলো তোমার। অন্য মেয়ের জন্য আনব কেন? নাকি সতীনের ঘর করার ইচ্ছে হয়েছে? তুমি চাইলে আমি 2 পায়ে রাজি। যতই হোক তুমি আমার একমাত্র বউ। বউয়ের আবদার রক্ষা করা সকল স্বামীর দায়িত্ব। উদ্ধৃতি চিহ্ন কি আমার জন্য এনেছেন? তাও আবার ছোট জামা? অসম্ভর। মতারা চিহ্ন রে গেলেও এসব পরব না। এই মুহূর্তে ফিরিয়ে দিয়ে আসুন। শুধু শুধু টাকা খরচ করে বিশ্রী সব কাপড় কিনেছে। ছি, ইয়াক, ভাবলেই বমি পাচ্ছে আমার। কথা শেষেই সিরাত বেসিনে গিয়ে থুথু ফেলল। প্রমুখ ভ্রু নাচিয়ে এগিয়ে গেল তার পানে। চোখ মুখ শক্ত করে বলল, এরকম করছো কেন? বাইরে শত শত মেয়ে এর থেকেও বিশ্রীভাবে চলাফেরা করে। তাছাড়া আমি যেগুলো এনেছি সবগুলোই স্মার্ট পোশাক। তোমার বডিতে দেখতেও অনেক সুইট লাগবে। একদম পারফেক্ট বারবি ডল। উদ্ধৃতি চিহ্ন কচু লাগবে। কখনো এত ছোট টপস পরিনি। টপস প্যান্টকে তোমার ছোট জামা মনে হলো? কেউ পরে না। তাছাড়া আমি যেহেতু কিনেছি, আলবাত পরতে হবে। দরকার হলে আমার সামনে বসে থাকবে। ভুলে যেও না, টাকা দিয়ে কিনেছি, কষ্টের টাকা। বুঝেছ? এমনভাবে ইয়াক ইয়াক করার কি আছে? ধরলাম না, ছুলাম না প্রেগন্যান্ট হয়ে গেলে? সিরাতের কান ঝা ঝা করে উঠল। চোখ খিচে বন্ধ করে ধীর কণ্ঠে বলল, দেখুন,
বাজে কথা বলবেন না, আমি কখনো এসব পরিনি, কসমিনকালে পরবও না। আপনি ফিরিয়ে শালীন কাপড় আনুন। প্রশ্নই আসে না। ব্যাগ গুছিয়ে নাও, গাড়ি সকাল 10টায় আসবে। সারাদিন কাজ করে আমি টায়ার্ড। আর জ্বালাও না, একটু শান্তিতে বাকি রাতটুকু ঘুমাতে দাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তেতে উঠে। প্রমুখ ফের তাকে সাবধান করে চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার, এখানের একটা জিনিসও কিছু করবে না। কসমেটিক্স, কাপড় থেকে শুরু করে জুতা পর্যন্ত। কাল যদি ভুলেও রেখে যাও, খুব খারাপ হবে। দেখা যাবে কক্সবাজার বিচেই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। সো বি কেয়ারফুল। অবশ্যই তুমি জানো, আমি যা বলি তাই করি। এবার চলো ঘুমাবে, তারপর কাল দুজনে মিলে ব্যাগপত্র গুছাব। প্রমুখ চলে গেল হনহনিয়ে। মনে মনে বিজয়ী হাসি দিল, কারণ সে আগেই জানত তেজি মেয়েটি এমনই করবে। মেয়েটা খুবই জেদি, ভয় না দেখালে সোজা কথায় কাজ হয় না। অধর বাকিয়ে হেসে বিছানায় নিজের শক্তপোক্ত দেহটা ছেড়ে শুয়ে পড়ল। এদিকে দুঃখে কষ্টে সিরাতের ভীষণ কান্না পেল। চিৎকার করে বলতে ইচ্ছে করল, এ কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আপনি? শর্টস পরার থেকে জন্মদিনের ড্রেস পরেই না হয় ঘুরব, তবেই তো খুশি হবেন, তাই না? কিন্তু বেচারি বলতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে রাগে ফোঁসফোঁস করল। লোকটা রীতিমতো তাকে হুমকি দিল। হাতের টপসটা উঁচু করে ছিট কাঁদুনি হয়ে নাক টানল। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। টুকরো টুকরো হয়ে গেছে। কষ্টে ইচ্ছে করছে ওই লোকটার মাথা ফাটিয়ে দিতে। কক্সবাজার কিভাবে এসব পরে ঘুরবে সে? লোকটা আর কাপড় পেল না, ইচ্ছে করেই এসব করেছে। খুব বুঝতে পারল সে। জামা গায়ে কেমন লাগবে, এগুলো পরা আর কিছু না পরাও একই কথা। ওড়না ছাড়া লোকটার সামনে দাঁড়াবে কিভাবে? এসব ভেবেই লজ্জায় রীতিমতো সিরাতের মাথা কাটা যাচ্ছে। আন্ডারস্কোর। সিরাত শাওয়ার নিয়ে হলুদ রঙের কুর্তির মাঝে সুতা দিয়ে হাতে কাজ করা জামাটা পরে নেয়। ভেজা চুলগুলো পেছনে ছেড়ে দেওয়া। একপাশে ওড়না জড়িয়ে আয়নার সামনে বসল। মুখে ক্রিম মেখে, চোখে হালকা কাজল, আর কালকে প্রমুখের কিনে আনা লিপস্টিক থেকে একটা নোট কালার লিপস্টিক পরে নেয়। ব্যাস, তার সাজগোজ মোটামুটি শেষ। টিপের প্যাকেট থেকে ছোট একটা কালো টিপ কপালে পরে বিছানার কাছে গেল। সেখানে 2টা লাগেজে দুজনেই কাপড়সহ যাবতীয় সব জিনিস প্যাক করা। প্রমুখ অনেক আগেই রেডি ছিল, অপেক্ষা করছিল গাড়ির। আজ গায়ে তার ব্রাউন রঙের টি শার্ট আর সাদা প্যান্ট। হাতে কালো রঙের দামি ঘড়িটি চকচক করছে। পারফিউমের ঘ্রাণ নাকে এসে নেশা ধরাচ্ছে। চোখের সানগ্লাস গুজে রেখেছে টি শার্টের গলায়। লম্বা অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে উঠছে কপালে। হাতের সাহায্যে পেছনে গুজলেও সেকেন্ড খানিক পরেই আবারও কপালে জায়গা নিচ্ছে। গাড়ি এসে পড়েছে বলে রুমে এসে সিরাতকে তাড়া দিল। বাসার দুটো স্টাফ তাদের লাগেজ গাড়িতে উঠাচ্ছে। মিনিট 5-এর মধ্যেই তারা রওনা হল কক্সবাজারের উদ্দেশ্যে। সকালে দুজনে হালকা ব্রেকফাস্ট করেই রেডি হতে গিয়েছিল। সারা রাস্তা প্রমুখ জেগে থাকলেও সিরাত ঘুমে ঢুলু ঢুলু হয়ে প্রমুখের কাঁধে মাথা রেখে গেল। সিরাতের বামহাতটা ছিল ছেলেটির বুকের কাছে, টি শার্ট শক্ত করে ধরে রাখা। দুজনের গায়ের করা পারফিউমে পরিবেশ হয়ে উঠে রোমান্টিক, সাথে হিন্দি গান। ছেলেটির গায়ের সেই দারুণ স্মেলের নেশায় সিরাত লম্বা লম্বা শ্বাস টেনে প্রমুখের গলার কাছে মুখ ঠেকায়। নিজের অজান্তেই নাকমুখ তার গলায় ঘষে ঘুমিয়ে পড়ে। ছেলেটিও খুব যত্নে জড়িয়ে ধরে আগলে নেয় তাকে। বউ এত কাছে থাকলে জার্নি তো রোমান্টিক হবেই। সিরাতের মুখ পানে একবার তাকিয়ে মেয়েটির চুলে থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করল। এক লম্বা জার্নির পর তারা পৌঁছাল চট্টগ্রাম। সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা। দুপুরে না খাওয়ার ফলে জনেরই প্রচণ্ড ক্ষুধা লাগে। চট্টগ্রামে ড্রাইভার গাড়ি থামাতে চাইলে প্রমুখ বলল, কক্সবাজারে গিয়েই ডিনার করি, আপনি দ্রুত চলুন, রাস্তায় আর থামাবেন না। সেই কথা মতোই তারা রাত 7টায় কক্সবাজার পৌঁছায়। সারা রাস্তা এক বস্তা ওজন প্রমুখের উপর থাকায় তার পুরো শরীর ব্যস্থায় টনটন করছে। এক জায়গায় বসে থাকতে থাকতেও হাত পা ব্যথায় অবশ। সিরাতের ঘুম চট্টগ্রাম আসার আগেই ভেঙেছে। নিজেকে প্রমুখের বুকে দেখে লজ্জাও পেয়েছিল, কিন্তু পরক্ষণেই সামলে নেয়। দূরত্ব বজায় রেখে তার সিটে যেতেই প্রমুখ শক্ত করে চেপে ধরে বলল, এভাবেই থাকো, ভালো লাগছে। সিরাত নড়েছড়ে মিশে থাকে তার বুকে। যেভাবে প্রমুখ চেপে ধরে আছে তাতে শত চাইলেও দূরে যেতে পারবে না। শেষে পরাজিত হয়ে চুপচাপ চোরের মতো মুখ করে
বাকি রাস্তা পৌঁছায়। হোটেলের সামনে সে আস্তে আস্তে গাড়ি থেকে নামল প্রথমে। আজ সারা জীবনের ঘুম একদিনেই ঘুমিয়েছে সে। চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল পরিবেশ। আশেপাশে মানুষের অভাব নেই, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধুবান্ধবের সাথে, নয়তো কেউ কাপল হয়ে। মানুষের কণ্ঠধ্বনি পরিবেশ জমজমাট পরিস্থিতি তৈরি করেছে। শো শো বাতাসে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। আজ রাত ঘুমিয়ে কাল সকালে উঠে তারাও ঘুরতে যাবে। প্রমুখ নেমেই চলে গেল হোটেল বুক করতে। সিরাত তার পিছু পিছু যায়। হোটেল বুক করা শেষে দুহাতে লাগেজ নিয়ে বন্ধ রুম চাবি দ্বারা খুলে বরাদ্দকৃত রুমে প্রবেশ করল। সিরাত ভেতরে গিয়েই ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বেডে শুয়ে পড়ে। প্রমুখ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে ধমকে উঠে তাকে বলল, নোংরা দেহে শুয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, ড্রেস চেঞ্জ করো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত দুঃখী চেহারা নিয়ে তাকাল। প্রমুখ নতুন কালোটি শার্ট গায়ে পরে পেছনে তাকিয়ে দেখে সিরাত আগের মতোই। এবার মেজাজ চটে যায় তার। চোখ গরম করে বলল, সারা রাস্তা এই আটার বস্তার মতো শরীর নিয়ে আমার গায়ে শুয়ে শুয়ে এসেছ। কিভাবে পারো এত ঘুমাতে? আলসের ঘরে অলস, ঘুরতে এসে কেউ ঘুমায়? তাছাড়া এখন এমন ভাব করছ মনে হয় তুমি আমার উপর শুয়ে আসনি, বরং উল্টো আমি তোমার উপর শুয়ে শুয়ে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। এত মাস একসাথে থেকে সিরাত খুব ভালো করেই জানে এই ছেলের মুখ একবার খুললে সহজে বন্ধ হয় না। এখন যেহেতু খ্যাপে গেছে, তাকে বেফাস কথাবার্তা বলে লজ্জা না দিয়ে থামবে না। তখন লজ্জায় ইচ্ছে করবে ইনানি বিচে ডুবে মরতে। তাই যত দ্রুত সম্ভব বিছানা ছাড়ল। রাগে নাকের কপাটি ফুলে ফেপে আছে। ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে সিরাত পরল গোলাপি 3 পিস। বেরিয়ে চলে সোজা গেল বারান্দায়। এখান থেকে সামনে বিচটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস গায়ে গেলে কেমন শান্তি শান্তি লাগছে। এই ফ্রেশনেসটা আসলেই দরকার ছিল তার। কেমন মন আর শরীর দুটোই আরাম অনুভব হচ্ছে। ঠোঁট থেকে আজ হাসি তার সরছেই না। সব কিছুই ভালো লাগছে। রাত অন্ধকার হলেও চারপাশের হোটেল রেস্টুরেন্টের আলোয় বাহিরটা ঝকঝক করছে। প্রমুখ বালিশে হেলান দিয়ে ফোন টিপছিল। সিরাতকে 3 পিসে দেখে মাথা গরম হলেও নিজেকে খুব কষ্টে সামলে চুপ থাকল। আজই লাস্ট, তারপর কাল থেকে 3 পিস হাতে দেখলেই সেই হাত আস্ত থাকবে না, ভেঙে গুড়িয়ে দিবে। মনে মনে সব প্ল্যানও করে নিল। কিছুক্ষণ পরেই দরজার করাঘাত শুনে প্রমুখ গিয়ে খুলল। তাদের জন্য রাতের খাবার রুমেই দিতে বলেছিল সে, কারণ লম্বা জার্নি করে আর বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না। সিরাতও চলে আসলো রুমে। প্রচণ্ড ক্ষুধায় দুজনে ডিনার করল পেটপুরে। লাস্টে কোল্ড ড্রিঙ্ক খেয়ে সিরাত ভেকুর তুলে বলল, ঝুঁকে ঝুঁকে বেশি খেয়ে ফেলেছি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ টিস্যু দিয়ে হাত মুখ মুছে খুঁচা মেয়ে তারা চিহ্ন রে বলল, খাবেই তো, ওই 2 মণ ওজনের দেহ আমার উপর দিতে হবে না? অপকর্মার ঢেকি। উদ্ধৃতি চিহ্ন। আপনি আমাকে 80 কেজি বললেন? আমি এতটাও মোটা নই, মাত্র 56 কেজি। উচ্চতা হিসেবে পারফেক্ট। উদ্ধৃতি চিহ্ন। তা তো আজ প্র্যাকটিক্যালি দেখিয়েই দিলে। সিরাত মুখ ফুলিয়ে শুয়ে পড়ল। এই লোকের সাথে কোনোদিনও পারবে না সে। তার থেকে ঘুমিয়ে নেওয়া যাক। সকালে সিরাতই আগে ঘুম থেকে উঠল। তখন প্রায় 6টা বাজে। প্রমুখকে ডেকে দিয়ে ওয়াশরুমে যায়। পরক্ষণেই বেরিয়ে দেখল প্রমুখ লাগেজে কাপড় খুঁজছে। মেয়েটি এগিয়ে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, কিছু খুঁজছেন? প্রমুখ কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে হাতে নিল। লাগেজের চেইন বন্ধ করে সিরাতের হাতে কাপড় দিয়ে বলল, 5 মিনিটের ভেতর রেডি হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। সিরাত দেখল কালো জিন্সের সাথে টকটকে লাল টপস ধরিয়ে দিয়েছে প্রমুখ। সাথে নেই কোনো ওড়না। সিরাত অসহায় কণ্ঠে বলল, বাইরে এগুলো পরে না যাই? প্রমুখ দাঁড়িয়ে ওর বামহাত নিজের হাতের মুঠোয় নেয়। সেখানে হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলল, এই নরম কোমল আর তসতসে হাতখানা চিরদিনের জন্য হারাতে চাও? উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ সিরাত চুপসে গেল। হালকা ঢোক গিলে অনবরত মাথা ডানে বামে ঝাঁকিয়ে বলল, না, কক্ষনো না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কিছু বলতে যেও বলতে পারল না। প্রমুখের চোখ মুখ ভয়ঙ্কর লাগছে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে পড়ে নিল। আয়নায় নিজেকে দেখে সে রীতিমতো অবাক। গায়ের সব সৌন্দর্য যেন আজ ফুটে উঠেছে। হাতা কাটা টপস হওয়ায় ফর্সা বাহু দৃশ্যমান। গলাটাও অল্প বড়।
লাল রঙে চোখ ধাঁধানো রূপ বেরিয়ে এসেছে তার। গোলগাল মুখের মেয়েটি দেখে যে কেউই আজ ড্যাব করে তাকিয়ে থাকবে। মনে হচ্ছে গালে টুকা দিলেই রক্ত বেরিয়ে আসবে। লজ্জায় মিটি মিটি হেসে দুই হাত আড়াআড়ি করে বৃথা চেষ্টা করল বাহু লুকাতে। দেখতে সুন্দর লাগলেও কেমন অজানা অনুভূতি ঘিরে ধরল। মন অস্থির হয়ে উঠেছে। ছেলেটির সামনে কিভাবে দাঁড়াবে সেই মুহূর্ত কল্পনা করেই জিন্সটাও দুই পায়ের সাথে লেগে আছে। ভাবনার মাঝেই বাইরে থেকে প্রমুখ কড়া নেড়ে বলল, টাইম শেষ, দ্রুত বের হও। সিরাত চমকে তাকায়। এরপর তাড়াহুড়ো করে লম্বা কোমর পর্যন্ত চুলগুলো বুকের সামনে দিল। আস্তে করে দরজা খুলে উকি ঝুঁকি দেয়। হঠাৎই কেউ তার বাহু ধরে এক ঝটকায় রুমের মাঝখানে নিয়ে আসে। আকস্মিক ঘটনায় ভয়ে চোখ বন্ধ করে ফেলে সিরাত। দুহাত দিয়ে টি-শার্ট খামচে ধরে ছেলেটির। প্রমুখ তার পিঠ জড়িয়ে মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত বেহা নজরে অবলোকন করে। ফর্সা নাদুসনুদুস গায়ে সত্যি নোরা ফাতেহির মতো লাগছে। লিপস্টিকবিহীন গোলাপি ঠোঁট জুড়া মৃদু কাঁপছে। গাল জুড়ে লাল আভা ছেয়ে গেছে। এতে যেন আরও সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। অজান্তেই ঘোর লেগে যায় তার। সিরাতকে লজ্জা পেতে দেখে হাসল সে। চোখ খিচে রাখলেও হালকা কাঁপছে। সে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এই ঝলসে যাওয়ার রূপ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? আমি আবারও নতুন করে তোমার প্রতি ফুটবল হচ্ছি সিরাত। সামলে রাখতে পারছি না নিজেকে। ভুলেও কিছু অঘটন ঘটে গেছে, আমাকে দোষী করতে পারবে না, একদম মোমের পুতুল লাগছে। রসগোল্লা উদ্ধৃতি চিহ্ন। সিরাতের দম বন্ধ হয়ে যাওয়া উপক্রম। বুকের ভেতরটা ধক ধক করছে। ভেতরের যন্ত্রটা তুমুল বেগে লাফাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলে চুপ করে রইল। প্রমুখ ঝুঁকে তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, এখন কি করব বলো, কিভাবে সামলাব? রসগোল্লা মারাত্মক মিষ্টি হয় জানো, আমি আবার সুইট লাভার। লোভ লোভ লাগে, দেখা মাত্রই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। খাবো? সিরাত চট করে চোখ খুলল। কান দিয়ে তার গরম ধোঁয়া বের হচ্ছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ততক্ষণে। পেট কেমন মুচড় দিয়ে উঠছে। প্রমুখ বুঝল মেয়েটার অস্থিরতা, লজ্জা। সে আরও লজ্জা আর অস্থিরতা বাড়িয়ে দিতে মেয়েটির কানের লতিতে জোরে কামড় দিল। তার মনের ভিতরেও ঝড় উঠেছে। সেই ঝড় চেপে রাখা দুষ্কর। বহু কষ্টে সেই ঝড় দাবিয়ে রেখে সিরাতের ঘাড়ে নাক ঘষে বলল, খেয়ে ফেলি? টপ করে খেয়ে ফেললে খুব বেশি রাগ করবে? কারণ তোমার এই রূপ, সৌন্দর্য তো আমার জন্যই। সিরাত এবার মুখ খুলল, আমি বোধহয় মতারা চিহ্ন রে যাচ্ছি। দোহাই লাগে এবার ছাড়ুন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মুহূর্তেই মেয়েটির ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দেখে শব্দ করে হেসে দেয়। মুখ উঠিয়ে দৃষ্টি রাখল মাথা নিচু করে রাখা সিরাতের দিকে। মেয়েটি রীতিমতো ঘামছে। কাপল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। তার ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে প্রমুখের বুকে। ছেলেটির বাঁধন থেকে ছুটার জন্য নড়েছে উঠছে। গভীর নয়নে সবকিছুই পর্যবেক্ষণ করল প্রমুখ। হঠাৎই ঘোরের মাঝে লজ্জায় লাল হওয়া সিরাতের গালে ঠোঁট চেপে শক্ত চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। তৎক্ষণাৎ সিরাতের হাত অটোমেটিক গালে চলে যায়। তখনও তার চোখ মুখে বিস্ময়। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে নিঃশব্দে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর হুঁশ আসতেই সিরাত চোখ পিটপিট করে ওয়াশরুমের দরজা দিয়ে তাকিয়ে চোখ বড় বড় করল। ডানহাত আপনা আপনি তার বুকের বা পাশে যায়। সেখানে অনবরত ঢিপ ঢিপ করে যন্ত্রটা লাফাচ্ছে। তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে ঘন ঘন শ্বাস ফেলল। উত্তেজিত হয়ে কম্পিত কণ্ঠে বলল, প্রমুখের প্ল্যান ছিল প্রথম দিন তারা কাছাকাছি বিচেই ঘুরবে। যেহেতু হাতে অনেক সময়, এজন্যই আস্তে ধীরে ঘুরে বেড়াবে বউয়ের সাথে। মেয়েটির মন ফুরফুরে করার জন্যই সে এই প্ল্যান করেছে। সাথে বউয়ের গা ঘেঁষে থাকা যাবে। সকালের নাস্তা করে দুজনে বাইরে বের হয়। বিচের সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগল। প্রমুখ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃশ্য বন্দী করছে তার ফোনে। সকালের ঘটনার পর চুপচাপ হয়ে আছে সিরাত। বাইরের এত মানুষের ভিড়ে এই পোশাকে মানিয়ে নিতে চাইছে। সবাই যেহেতু কমফোর্ট ফিল করে, তারও করা উচিত। যতই হোক, স্বামীর কথা রক্ষা করা তার দায়িত্ব। তাইমা খানম ওইদিন বারবার বুঝিয়েছে জামাইয়ের কথা মতো চলতে। মায়ের কাছে এত এত প্রশংসা শোনার পর থেকেই সে নতুনভাবে মানুষটাকে দেখছে, যার মাঝে 2% ভুল থাকলেও 98%ই সঠিক। নারীসঙ্গ বাদে বাকি সবকিছুই ছেলেটিকে ভালোবেসে ফেলার মতো ব্যাপার বিদ্যমান। সিরাতও যে ফুটবল হয়নি, তেমন নয়।
আস্তে আস্তে সেও প্রণয়ের উত্তাপে রীতিমতো ভেতরে ভেতরে পুড়ছে। মানুষটির স্পর্শে এখন আদর আদর লাগে। হাঁটার মাঝেই এত মানুষের ভিড়ে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতের হাত ধরল। দুজনে লাবণী পয়েন্টে গিয়ে দাঁড়ায়। সেখানে কসমেটিক্স থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায়। প্রমুখ ভেতরে গিয়ে দুজনের জন্য শখ করে সানগ্লাস কিনল। সিরাতের চোখে পড়িয়ে নিজেও পড়ল। দোকানের চুড়িগুলো উল্টে পাল্টে দেখে জিজ্ঞেস করল, নিবে? সুন্দর কিন্তু। সিরাত ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। প্রমুখ চুড়ি হাতে নিয়ে সিরাতের হাতে পরিয়ে দিল। এক গাল হেসে বলল, দারুণ মানিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটি লাজুক হাসল। সেখান থেকে বেরিয়ে সুগন্ধা পয়েন্টের দিকে রওনা হল। সাধারণত আজ লাবণী থেকে সুগন্ধা, কলাতলি যাবে। তারপর শেষ হবে ঝাউবাগান সি বিচে গিয়ে। এটাই ছিল প্রমুখের প্ল্যান। সিরাত দুই হাত মেলে সমুদ্রের উল্টপালট বাতাসে বুক ভরে শ্বাস নিল। প্রকৃতির সাথে মিশে গিয়ে খুশিতে একগাল হেসে বলল, মন চাইছে সমুদ্রের স্রোতে ভেসে যাব। পাখির মতো ডানা মেলে এই পাশ থেকে ওপাশ উড়তে ইচ্ছে করছে। কত যে ভালো লাগছে বলে বুঝাতে পারব না। অনেক থ্যাংক ইউ প্রমুখ সাহেব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বউয়ের প্রাণখোলা হাসি দেখল। সকালের আবহাওয়া কাটিয়ে এখন কটকটে রোদের দেখা মিলছে সমুদ্রে। এই তীব্র গরমে পাশাপাশি হাঁটছে দুজন দাম্পত্য। রোদের তেজ বাড়লেও সমুদ্রের বাতাসের জন্য তেমন গায়ে অনুভব হচ্ছে না। সিরাত চোখের সানগ্লাস খুলে চোখ ছোট ছোট করে তাকায়। কড়া রোদে তাকানো দুষ্কর। প্রমুখ ফোনে বউয়ের ছবি তুলছে আর কিছুক্ষণ পর পর আর চোখে দেখছে। ফর্সা গায়ে রোদের তাপে ঘাম ঝরছে মেয়েটির। কপাল বেয়ে গালে, গাল থেকে ঠোঁট ভেদ করে গলায় টপটপ করে ঘামের ফোঁটা পড়ছে। এরপর গলা থেকে টপসের ভেতর। মেয়েটা বারবার হাত দ্বারা ঘাম মুছে যাচ্ছে। প্রমুখ গভীর নয়নে সবই খেয়াল করল। আস্তে আস্তে গলার কাছে চোখ যেতেই তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। সিরাত নাক মুখ কুঁচকে রাখায় বাচ্চা বাচ্চা লাগছে প্রমুখের কাছে। চট করেই ওই ফোলা ঘামাক্ত মুখে চুমু খেতে ইচ্ছে করছে। মাথার ক্যাপটা ঠিকঠাক করে সিরাত হা হুতাশ করে বলল, গরমে শরীর জ্বলে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হুঁশ ফিরে আসে। চট করেই সিরাতের দিকে ঝুঁকল। একদম কাছে দাঁড়ানো সে রোদের তেজ থেকে বউকে রক্ষা করার জন্য ছায়া দিয়ে বলল, এভাবেই থাকো তাহলে, রোদ লাগবে না। মুখটা কেমন লাল হয়ে গেছে। স্বামীর পা তারা চিহ্ন গলামিতে সিরাত অধর কামড়ে হেসে চোখ রাখল নিচের বালুতে। প্রমুখ বউয়ের ঘামাক্ত মুখ, শরীর দেখে দ্রুত পকেট থেকে টিস্যু বের করল। হাত বাড়িয়ে কপালে, গালে আর গলায় যত্ন নিয়ে মুছিয়ে দিয়ে বলল, চলো হোটেলে ফিরে যাই, বিকেলে আসব। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এখন ঠিক দুপুর 1টা বাজে, তাই এত রোদ। প্রমুখের যত্ন পরম আবেশে অনুভব করল মেয়েটি। মোহনীয় চোখে অপলক তাকিয়ে অজান্তেই সিরাত নিজের হাত উঠিয়ে প্রমুখের গাল টেনে বলল, ঘুরতে আসছি, একটু কষ্ট সহ্য করতে পারব না? তাছাড়া কক্সবাজার এসে কেউ হোটেলের ভেতর থাকে? আমরা থাকব, বিছানায় শুয়ে চুমু খাব। প্রমুখ ফিসফিস করে বলেই তার মুখের নিকট ঝুঁকল। ওষ্ঠে তার শয়তানি হাসি। সিরাত নিজেও ফিক করে হেসে উঠে ধপাস করে ছেলেটির বুকের পাটায় কিল বসায়। চোখ গরম করে শাসিয়ে বলল, সমস্যা কি? একা একাই চুমু খাবেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ঠোঁট কামড়ে শক্ত করে সিরাতের কোমর চেপে ধরে হুচকা টানে কাছে আনল। চোয়াল বরাবর হাত রেখে মোহনীয় কণ্ঠে বলল, হানিমুনে কেন আসে সবাই? সিরাত না বুঝার ভান করে বলল, কেন আসে? মধু খেতে। হানিমুনের সাথে মধুর কি সম্পর্ক? হানিমুনকে বাংলা করো, তাহলেই বুঝবে। সিরাত চটপট ভেবে উত্তর দেয়, মধুচাঁদ। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে হাসল। মেয়েটির কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, মধুচাঁদে মধু খাব। সেই মধু তোমার কাছে আছে, দিবে? সিরাত ভড়কে যায় বেফাস কথায়। সে কল্পনাও করেনি ছোট কথা থেকে এত দূর আসবে। সে মাথা চটকর পেছনে নিয়ে বলল, কেমন নির্লজ্জ কথা। চুপ করুন অসহ্য লোক। প্রমুখ আজ থামবে না বলে পণ করেছে। সে নিজে নিজেই রসিয়ে রসিয়ে বলতে থাকে, তুমি হচ্ছ মৌচাক, আমি মৌমাছি। এবার মধু তো তোমার কাছেই আছে, সেটাও শুধু আমার জন্য জমিয়ে রাখা। এখন সুবর্ণ সুযোগ এসেছে মিঠা মধু আমাকে পান করার অনুমতি দেওয়ার। যদি আরও অপেক্ষা করাও, মৌমাছি মধু পান না করার বহুদিনের তৃষ্ণায় ধুকে ধুকে মাতারা চিহ্ন রা যাবে। এবার তুমিই বলো, আমি মাতারা চিহ্ন রা গেলে
তোমার কষ্ট হবে না? সিরাত লজ্জায় মাথা নিচু করে রাখল। তার মনে হল চুপ থাকাই ভালো লক্ষণ। প্রমুখ মেয়েটির ঘাড়ের কাছে আসা এলোমেলো চুলগুলো পিঠের পেছনে গুজে দিয়ে বলল, হানিমুন কাকে বলে জানো? সিরাত ঠোঁট কামড়াচ্ছে অনবরত। ছেলেটি এখনও তাকে এক হাতে জড়িয়ে ধরে আছে, মুখ একদম নিকটে। প্রমুখ আস্তে আস্তে তার খসখসে হাত বাড়িয়ে সিরাতের থুতনিতে হাত রেখে বলল, মধুচন্দ্রিমার রাতে তৃপ্তি মিটিয়ে একে অপরের মধুসূধা পান করাকেই হানিমুন বলে। থামুন, এসব পাবলিক প্লেসে আর বলতে হবে না। রুমে গিয়ে আলোচনা করব। তুমি রাজি হও, তাহলে চুপ করব। সিরাত আর না পেরে ফট করে বলল, হানিমুনে মধুই তো খাবেন, আর তো কিছু না। ওকে ফাইন, তবুও এবার চুপ যান। প্রমুখ তার ঠোঁটে তর্জনী আঙুল রেখে আলতো করে স্পর্শ করল। ঘোর লাগা কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, চুপ? কিসের চুপ? হানিমুনে এসে যদি হানি খেতে না পারি, তাহলে কেন এলাম? শত ভুজুংভাজুং করলেও এবার কাজ হবে না। আমিও নাছোড়বান্দা, কক্সবাজারে হানি খাবই খাব। কশ্চিনকালেও মুনে এসে হানি না খেয়ে এখান থেকে যাব না। বউয়ের সাথে মিলেই মধু খাব, তাই না সুইটহার্ট? উদ্ধৃতি চিহ্ন। সিরাতের মস্তিষ্ক গরম হয়ে গেল। সেই কখন থেকে বাজে বকছে। আদরের অনাহারে বুদ্ধি শুদ্ধি লুক পেল নাকি? তাহলে তো খুবই জ্বালা। লজ্জায় এমনিতেই কথা বের হচ্ছে না তার, তবুও এবার মাথা উঠিয়ে প্রমুখ দিকে কটমট করে তাকাল। সে ছেলেটির বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে একটু সরে যায়। প্রমুখ ঠোঁট কামড়ে শব্দ করে হাসল। দিয়েছে একদম গরম করে। দেখে তো মনে হচ্ছে মেয়েটি গোলে মোম। তার মানে কথা কাজে লেগেছে। প্রমুখ ওষ্ঠ জোড়াচোখা করে কিস দেখাল। একটু দূরে গিয়ে চোখ বন্ধ করল। সিরাত বিচে বসে বালুতে হাবি জাবি আকুবাকু শুরু করে। সাধারণত তার লজ্জা লাগছে এখানে দাঁড়াতে। লোকটা নিশ্চয়ই মনে মনে হাসছে। তখনকার প্রমুখের কথা তার কানে বাজল ক্ষণে ক্ষণে। এটা সত্যি। সে লজ্জায় লাল হলেও কখনো কিছুতে বাধা দেয় না। সে মেয়ে হয়ে কিভাবে আগ বাড়িয়ে কিছু করবে? তাই চুপ ছিল। বুঝিয়েছে চুপ থাকা সম্মতির লক্ষণ। তাছাড়া কক্সবাজার আসার সময়ই তার মনে পড়ছিল এবার সব দূরত্ব ঘুচিয়ে দুজনে মিলে একাকার হওয়াই যায়। ওই গভীর সম্পর্ক ছাড়া সবকিছু তো বিয়ের পর হয়েই গেছে। যেহেতু একসাথেই থাকতে হবে, তাহলে শুধু শুধু কেন? দুটি মন দেহ কষ্ট পাবে? সিরাত মাথা ঠান্ডা করে ভাবল, প্রমুখ এবার এগুতে চাইলে সেও আশকারা দিবে। লোকটা তাকে এত মাস সময় দিয়েছে, জোরজবরদস্তি করেনি, আগের থেকেও কেমন নরম কোমল হয়ে গেছে। সব যেন কল্পনার মতো। হয়তো প্রমুখ ভেতরে ভেতরে কাছে আসার জন্য ছটফট করে, কিন্তু সিরাতের সম্মতি না পাওয়ায় পিছিয়ে যায়। মনকে শাসায়, নিজেকে কন্ট্রোল করে। আজকাল এত ভালো স্বামী বা কয়জনের কপালে জুটে? যদি অন্য কোথাও বিয়ে হতো, তাহলেও তো দেখা যেত বিয়ের রাতেই অনুমতি ছাড়াই মেলামেশা করছে। বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হতো না। তখন তো ঠিকই মেনে নিত সে। আর এই ছেলেটি তার মনে জায়গা করে নিয়েছে অলরেডি। দিন দিন পুরুষটির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে সে। তবুও মুখ ফুটে কিছু বলেনি। ওই ইগোতে লাগে। এসব ভেবে ভেবেই রোদের মধ্যে নিজের নাম লিখল। প্রমুখ তাকিয়ে আছে বউয়ের কর্মকাণ্ডের দিকে। কিছু সময় পর তার সামনে আসলো ছেলেটি। বালুতে ফুল পাতা আঁকছে মেয়েটি। তৎক্ষণাৎ চোখ পড়ল সিরাতের হাত দুটো রোদে লাল হয়ে উঠেছে। সে হাত টেনে নিজের হাতে নিয়ে আলতো করে বুলিয়ে বলল, এত ঘেমে যাচ্ছ কেন? হাতও লাল হয়ে গেছে। অনেকক্ষণ থেকেছ, প্লিজ এখন চলো। তাছাড়া লাঞ্চ করারও সময় হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। সমস্যা নেই, একবারেই যাব। এখানেই আমার ভালো লাগছে। আন্ডারস্কোর। সময়টা প্রায় দুপুরের শেষ প্রহর। তখনও দুজনে ঘুরে বেড়াচ্ছে কলাতলি বিচে। সিরাত জুতা খুলেই খালি পায়ে হাঁটছে। মনটা কেমন হালকা হালকা লাগে। প্রমুখ তার পাশেই গার্ডের মতো বউকে নজরে নজরে রাখছে। হঠাৎই এত জনসমক্ষের মাঝে প্রমুখ প্রায় সময়ই লক্ষ্য করল সিরাতের দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে অনেক পুরুষ। সে এক জায়গায় হাঁটা থামিয়ে দেয়, পূর্ণ দৃষ্টি মেলল আশেপাশে। সচেতন নজরে ব্যাপারটা শিউর হওয়ার জন্য তীক্ষ্ণ চোখ তাকায়। সিরাত চোখ তুলে তাকিয়েছিল সমুদ্রের দিকে। মুহূর্তেই প্রমুখ ধরতে পারল সত্যি সিরাতের পানেই কুঞ্জর হোক অথবা সুনজর কিছু কাপুতারা চিহ্ন রুশের দল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন কারোর চোখে পলক পড়ছে না। তৎক্ষণাৎ তার মেজাজ চটে গেল। চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু হয়ে তাকায় লোকদের দিকে।
চোখ দেখে মনে হচ্ছে আস্ত চিবিয়ে খেতে পারলে সে শান্তি পেত সে। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করল। একটু দূরেই এক ছেলেকে মুচকি মুচকি হাসতে দেখে তার দিকে পা বাড়াতেই সে থেমে যায়। ততক্ষণে টনক নড়ে তার। আসল দোষ তো তারই। সেই জোর করে সিরাতকে রাজি করিয়েছে। এত কেয়ারলেস কিভাবে হল? তাছাড়া বউকে দেখার অধিকার শুধুই তার। তখন আবেগ কাজ করলেও বিবেক কাজ করেনি। মনে করেছিল শুধু সেই দেখবে। তৎক্ষণাৎ ছেলেটি সহ বাকি দামড়া লোকদের ভিডিও সহ কয়েকটি ফটো তুলে নিল চটপট। হোয়াটসঅ্যাপে ঢুকেই সবগুলো ভিডিও ছবি সেন্ড করল কবিরের নম্বরে। ছোট্ট মেসেজে জানালো, এই সব কয়টার ইনফরমেশন 7 দিনের মধ্যেই আমার চাই। সবাইকে খুঁজে খুঁজে বাগান বাড়ি আটকে রাখবি। এখন আপাতত ওরা সবাই কক্সবাজারে। ফোন পেকেটে রেখে চোয়াল শক্ত করে তাকালো লোকগুলোর দিকে। এর ব্যবস্থা সে বাসায় ফিরে করবে। ততদিন না হয় শেষ মুহূর্তের জীবনটাকে অনুভব করে নিক। নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতরের সকল রাগ গিলে ফেলল। সিরাতের কাছে গিয়ে বলল, ডাব খাবে? সিরাত মাথা ঝাঁকিয়ে সায় জানায়। প্রমুখ তাকে এক প্রকার টেনে নিয়ে গেল অন্য পাশে। ডাব কিনে হাতে ঝুলিয়ে দিল। অনুশোচনায় ভেতরটা জ্বলে যাচ্ছে তার। চারপাশে হাজার হাজার মেয়েও অবশ্য এর থেকেও ছোট জামা পরেছে, আর কিছু অসভ্য লোক সেই মেয়েগুলোর দিকেও তাকিয়ে আছে। কিন্তু সেসবে কেউ তেমন পাত্তাও দিচ্ছে না, কারণ তারা অভ্যস্ত। কিন্তু সিরাত, ওর বুঝি অস্বস্তি হচ্ছে? বউয়ের কথা ভেবে আরও মস্তিষ্ক গরম হয়ে যায়। খুব কষ্টে রাগ দমিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে সিরাতকে কিছু নিয়েই জোরাজুরি করবে না। মেয়েটিকে কষ্ট দেওয়া খুব অন্যায় হল। কিছুক্ষণ পর ডাব খাচ্ছিল সিরাত। জনমানবহীন একটু দূরে তারা দাঁড়িয়ে আছে। প্রমুখ তার চোখের দিকে তাকিয়ে বলল, সরি। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু কেন? উদ্ধৃতি চিহ্ন। উত্তর দিল না প্রমুখ। সে কয়েকটা ফটোশ্যুট করে কিছুক্ষণ পর ক্লান্ত কণ্ঠে বলল, আমাকেও ডাব দাও, আমিও একটু খাই। উদ্ধৃতি চিহ্ন। সিরাত এই রোদে ভ্রু কিঞ্চিত করে খেয়াল করল স্বামী নামক পুরুষটিকে। রোদের তাপে কেমন চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর জুড়ে ঘাম। কিন্তু এতক্ষণ তাকেই রোদ থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। মনে মনে মায়া হল ভীষণ। সে তৎক্ষণাৎ ডাব বাড়িয়ে দিল। নিজের পার্স থেকে টিস্যু বের করে সে বালুতে পায়ের পাতায় দ্বারা ভর রেখে উঁচু হল। কিছুক্ষণ আগে স্বামীর মতোই সে হাত উঁচু করে মুখ মুছিয়ে দিতে থাকে। প্রমুখ প্রথমে হকচকিয়ে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। হাতে তার ডাব। লক্ষ্মী ছেলের মতো চোখ বন্ধ করে অনুভব করল বউয়ের আদুরে ছোঁয়া। সিরাত মনোযোগ দিয়ে পুরো মুখ মুছে টিস্যু ফেলে দেয়। প্রমুখ আস্তে আস্তে চোখ খুলল। সিরাত হেসে ফোন হাতে নিয়ে বলল, আসুন কয়েকটা ফটো তুলি। প্রমুখ তার নিকট এগিয়ে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। সিরাত তৎক্ষণাৎ গাল ভরে হেসে ফটো ক্লিক করে। ছবি তোলা শেষে প্রমুখ ফোন হাতে নিয়ে বলল, ওয়েট, ক্যামেরাম্যানকে ডাকি। সিরাত মাথা নাড়ায়। প্রমুখ উচ্চস্বরে এক চেংড়া ছেলেকে ডাক দিল। তার গলায় একটা দামি ক্যামেরা ঝুলছে। দুজনে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ফটো তুলল। সিরাতের কপালে গালে চুম্বন করার মুহূর্তও ক্যামেরা বন্ধি করতে ভুলল না। তার বেহা হাতটা সিরাতের কোমর চেপে ধরে তো আছেই। এরকম শত শত রোমান্টিক ছবি তুলে ক্ষান্ত হল প্রমুখ। সিরাত শান্তই ছিল সবসময়, যেরকম করতে বলেছে সে তেমনই পোজ দিয়েছে। প্রমুখ ছবি তোলা শেষ করেই সবগুলো নিজের ফোনে নিল। এরপর ক্যামেরা থেকে ডিলিট করে টাকা দিয়ে বিদায় করে। দুপুরে বিচের পানিতে পা ভিজিয়ে নেচে নেচে সিরাত উৎফুল্ল সুরে বলল, আসুন বিচে নামি, প্লিজ না করবেন না। উদ্ধৃতি চিহ্ন। তুমি নামো, আমি এখানেই আছি। সিরাত আজ শুনলে তো? জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল হাঁটু সমান পানির কাছে। তারপর হাতে পানি নিয়ে ছেলেটির দিকে অনবরত ছিটিয়ে দিতে থাকল। খিলখিল করে হাসছে সে। প্রমুখ মুখে হাত দিয়ে ধমকা ধমকি করছে, সাবধান করছে বারবার, ভুলেও যেন আর গভীর পানিতে না যায়। একবার পা পিছলে গেলেই সর্বনাশ। সেই ভয়েই কলিজা কেঁপে উঠছে তার। বারবার সিরাতকে দৌড়াদৌড়ি করতে না করছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দিচ্ছে না। পা আস্তে আস্তে পিছনে নিয়ে যত পারছে ভিজিয়ে দিচ্ছে। প্রমুখ দুপা এগিয়ে গেলে সিরাত 2 পা আরও পেছায়। বউকে অনেকবার বুঝাতে না পেরে সে ব্যর্থ হল। মাথায় বুদ্ধি আসতেই সে সিরাতকে জব্দ করতে বাঁকা হেসে হনহনিয়ে মেয়েটির সামনে যায়। চট করেই তার পেছনে থেকে পেট শক্ত করে জড়িয়ে মেয়েটিকে উপরে উঠায়। সিরাতের পা বালু থেকে শূন্যে ঝুলছে।
আজ কত ভিজতে পারে সে তাই দেখবে। সিরাত থতমত খেয়ে চিৎকার করে উঠে চিল্লিয়ে বলল, নামান বলছি। কি হচ্ছে টাকি? ভুল হয়ে গেছে, আর পানি ছুড়ব না। তবুও নিচে নামান। সমুদ্রের ঢেউয়ে পানি উথাল পাতাল করছে। বাতাসের শাসা শব্দে প্রমুখ এবার ঝোপাত করে সিরাতকে পানিতে ফেলে দিল। নিজেও গা ভাসিয়ে দেয় সমুদ্রের পানিতে। একসাথে দীর্ঘক্ষণ সময় আনন্দে কাটিয়ে বীচ থেকে উঠে পড়ল। ভেজা দেহে সিরাতকে দেখে মন খারাপ হল। চোয়াল শক্ত করে রাগ সংবাহন করে। আজই শেষ দিন। এরপর কখনো সে ভুল করবে না, যে ভুলে সিরাত ভেতরে ভেতরে কষ্ট পায়, অস্বস্তিতে ভোগে। প্রমুখ মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখল কেমন গোমরা করে রেখেছে। তাছাড়া আবারও বুঝি অসভ্য লম্পট কীটগুলো বউয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সেই ভেবেই একটানে নিজের গায়ের কালো শার্ট খুলে ফেলল। সিরাতের গায়ে পরিয়ে দিয়ে বলল, এবার চলো। আমার মাপের শার্ট তোমার হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, কেউ তাকাবে না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মুগ্ধ হল তার কথায়, চিন্তায়। আসলেই সে এতক্ষণ মনে মনে এটাই ভাবছিল। কেমন জানি লজ্জা পাচ্ছিল এত মানুষের সামনে দিয়ে ভেজা দেহে হোটেলে যেতে। শার্ট শক্ত করে ধরে সারা গায়ে জড়িয়ে দাঁত বের করে হাসল। প্রমুখ দেখল সেই হাসি, কিন্তু মাথা গরম থাকায় ভোঁতা মুখ করে রইল। ভেজা দেহ নিয়েই দুজনে হোটেলে ফিরে যায়। গায়ে তাদের বালুতে মাখামাখি। লম্বা শাওয়ার নিয়ে খুব কষ্টে বের হল ওয়াশরুম থেকে। সিরাতের চুল থেকে বালু পরিষ্কার করল অনেক কষ্টে। দুপুরের লাঞ্চ করে সিরাত শুয়ে রেস্ট নিতে থাকল। প্রমুখ ফোন ঘাটাঘাটি করে সিরাতের উদ্দেশ্যে বলল, উঠো, কথা আছে। সিরাত কপাল কুঁচকে মিন মিন সুরে বলল, আবার কি কথা? সরি, কখনো ভেবে দেখিনি ব্যাপারটা এত বাজে হবে। সিরাত ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, কি হয়েছে? সোজাসাপটা বলবেন, সবসময় প্যাঁচিয়ে বলুন কেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তোমার দিকে আজ অনেকে তাকিয়েছিল। তাতে কি হয়েছে? মেয়ে যখন হয়েছি তাকিয়ে তো থাকবেই। তাছাড়া মেয়েদের জন্য দৈনিক রুটিন এটা। আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রমুখ দাঁতে দাঁত চাপল। রাগান্বিত গলায় বলল, স্টুপিড। হয়তো টপস আর জিন্স পরার কারণে। সিরাত মনে মনে মজা পেলেও প্রকাশ করল না। চোখ মুখ এমন ভঙ্গি করল যেন সে বুঝেইনি। অতঃপর সুরে সুরে রসিয়ে রসিয়ে বলল, ও তাই নাকি? তাহলে তো ঠিকই আছে, প্রতিদিন 3 পিস পরা থাকলেই ড্যাব করে তাকায়। আজ আবার হট টপস আর জিন্স পরেছিলাম। তাছাড়া আপনার ভাষ্যমতে আমাকে আজ একটু বেশিই হট লাগছিল। ওহ, সব টপসের কামাল। চুপ, অসভ্য। আর একটাও কথা নয়। মেজাজ গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমিও মজা করছো আমার সাথে? একটা চর্মে তারা চিহ্ন রে গাল লাল করে দিব। হট লাগুক না হয় রানু মণ্ডল লাগুক, সেটা দেখব আমি। ওরা দেখবে কেন? উদ্ধৃতি চিহ্ন। সিরাত প্রথমে থতমত খেলেও পরক্ষণেই নিজেকে সামলে নেয়। কিন্তু সাহস বাড়িয়ে এতক্ষণ যাতা বললেও এখন বুঝতে পারল লোকটা ব্যাপক ক্ষেপে আছে। আর রাগানো ঠিক হবে না, তাই সকালের কথা ভাবল। সেও খেয়াল করেছে এই ব্যাপার। মেয়েদের দিকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আর তারা সেটা বুঝবে না। এটা কখনো হয়েছে? সেও বুঝেছিল, এটাও লক্ষ্য করেছে প্রমুখের রাগ মিশ্রিত মুখ। লোকটা কেমন কষ্ট করে সহ্য করছিল। রাগে রি করছিল ভেতরে ভেতরে। আর চোখে সবকিছুই অবলোকন করেছে সে। প্রথমে অস্বস্তি লাগলেও প্রমুখের রেগে যাওয়া মুখাবয়ব খুব এনজয় করেছে। মনে মনে বলেছে, দেখ ব্যাটা এখন কেমন লাগে। আরও নিজের বউকে শর্টস টপস পরিয়ে ঘুরা, তাহলেই দেখবি শকুনেরা কিভাবে চোখ দিয়ে গিলে খায়। এখন কেমন লাগে? ভেতরে ভেতরে জ্বলছিস কেন? বেশ হয়েছে, পুড়ে ছাই হয়ে যা। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের ডাকে ধ্যান ভাঙল। বেশ রসিয়ে রসিয়ে আবারও খোঁচা মেয়ে তারা চিহ্ন রে বলল, আপনার কথা মতোই তো ড্রেস পরেছি। এখন তাকিয়ে থাকলে আমার কি? তাছাড়া আমার ভালোই লেগেছিল। বিকেলেও অন্য টপস পরব। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ খেকিয়ে উঠে প্রমুখ। ফোন ছুঁড়ে মেয়ে তারা চিহ্ন রে সিরাতের চোয়াল শক্ত করে ধরে শক্ত গলায় বলল, মেয়ে তারা চিহ্ন রে ফেলব। আর জীবনেও বাসার বাইরে ওড়না ছাড়া বের হলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখব। সিরাত মনে মনে ভয় পেলেও প্রকাশ করল না, আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, মা তারা চিহ্ন রলেই কি? যা দেখার সব তো দেখেই ফেলেছে আজ। সব জায়গায় গু তারা চিহ্ন এন্ডামি চলে না।
সবাইকে দেখাতে চান আপনার বউ সুন্দরী, এবার এসব তো সহ্য করতেই হবে। চুপ, আর একটাও কথা নয়। এখন যেমন কাপড় পরেছ, বিকেলেও এটা পরবে। সিরাত মনে মনে পেট ফাটা হাসি হাসল। খুব কষ্টে বলল, তাহলে ভুল স্বীকার করছেন? সকালে যে বললেন, আমার নরম হাত আস্ত থাকবে না? প্রমুখ তাকে ছেড়ে একটু দূরে শুয়ে নম্র কণ্ঠে উত্তর দিল, আবেগে বলেছিলাম, বুঝিনি এত কষ্ট হবে। তোমার দিকে কেন সবাই এভাবে তাকাবে? শুধু আমি তাকাবো, আর এখন তুমিই আমার হাত ভেঙে দাও। সামনেই আছি। সিরাত চোয়ালে হাত রেখে মুখ ফুলিয়ে বলল, লাগবে না। এখন বুঝলেন তো আমার কেমন লেগেছে? উদ্ধৃতি চিহ্ন। হু, বুঝেছি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হেসে শুয়ে পড়ল। যাক, লোকটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। প্রমুখ তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, ঝাউ বাগান সি বিচে বিকেলে যাব। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত পরম আবেশে চোখ বন্ধ করে মিহি কণ্ঠে উত্তর দিল, অবশ্যই। যেখানে নিয়ে যাবেন, সেখানেই যাব। আন্ডারস্কোর। সারা বিকেল দুজনে ঝাউ বাগান সি বিচে ঘুরে বেড়াল। সিরাত বিকেলে ড্রেস পরেছিল, কুর্তি আর প্যান্ট। গলায় ঝুলিয়ে রাখল ওড়না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দাঁড়াল বিচের সামনে। সেখানে তখন হাজার হাজার মানুষের ভিড়। সবাই সূর্যাস্ত দেখার আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। কক্সবাজার হোক অথবা পাহাড়, সবাই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মাঝে এক অন্যরকম অনুভূতি অনুভব করে। সিরাতের চোখ মুখ খুশিতে চিকচিক করছে, সেই উৎফুল্ল মুখখানা প্রমুখ দেখে যাচ্ছে অনিমেষ। একসময় সূর্যাস্ত হল ধীরে ধীরে। সেই মুহূর্তটা আরও স্পেশাল করার জন্য প্রমুখ তার ঠিক পেছনে দাঁড়াল। সিরাতের পেট আলতো করে জড়িয়ে ধরে থুতনি ঠেকায় মেয়েটির ঘাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস ক্ষণে ক্ষণে উপচে পড়ছে সিরাতের ঘাড়ে। মেয়েটি আবেশে চোখ বন্ধ করে হাত দুটি প্রমুখের জড়িয়ে রাখা হাতে রাখল। আজকাল কেন জানি সব কিছু সুখ সুখ লাগে তার কাছে। প্রমুখ আস্তে আস্তে আরও মিশে গেল। ঘাড়ে নাক ঘষে ঠোঁট চেপে গাঢ় চুম্বন করে বলল, এর আগেও অনেকবার কক্সবাজার এসেছি, সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকের মতো এত স্পেশাল লাগেনি। মন জুড়ে ঠান্ডা শীতল হাওয়াও বয়ে যায়নি। তাহলে আজ হঠাৎ এমন লাগছে কেন? বলতে পারো বউ? সিরাত চোখ সূর্য ডুবে যাওয়ার অন্তিমকালে চোখ রেখে ধীর কণ্ঠে উত্তর দিল, আগে কি আপনার সাথে আমি ছিলাম? এইবার সাথে বউ আছে, তাই হয়তো একটু বেশি স্পেশাল। উদ্ধৃতি চিহ্ন। সিরাত থামল একটু, খুশমেজাজে আহ্লাদী কণ্ঠে বলল, জানেন, আমার খুব খুব শান্তি লাগছে। সন্ধ্যার এই মৃদুমন্দ বাতাস গায়ে লেগে প্রশান্তি অনুভব হচ্ছে হৃদয়। এত খুশি আমারও এই জীবনে কখনোই হয়নি। হয়তো এখন আপনি আছেন বলে খুশি খুশি লাগে। প্রমুখ নিঃশব্দে হাসল। কানের লতির কাছে নাকমুখ ঘষে সিরাতকে পাতারা চিহ্ন গল করে তুলল। অস্থির কণ্ঠে বলল, আমার সুইটহার্ট, তুমি সাথে থাকলে কষ্ট ও সুখ মনে হয়। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। রাতে হালকা ডিনার করেই জলদি ঘুমিয়ে পড়ল সিরাত। সারাদিন দৌড়া দৌড়ি, লাফ ঝাঁপ, হাঁটাহাঁটি করে তার অবস্থা ভয়াবহ। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। প্রমুখ এই অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। অবশ্য তারও খারাপ লেগেছে, এতদিন পর গাড়ি ছাড়া মাইলের পর মাইল হেঁটে বেড়ানোর জন্য। তবুও ইচ্ছে ছিল বউকে আদর করার। যখন তা পূরণ হল না, সে বাইরে থেকে খুব কষ্টে ব্যথায় স্প্রে আনায়। সেটা সিরাতের পায়ে লাগিয়ে দিল। হাত দিয়ে অনেকক্ষণ মালিশ করে দেয়। মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিল খুব যত্নে। শেষে নিজেও রাত 12টা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করে সিরাতের দিকে একবার তাকাল। মেয়েটা আসলেই ফুটবল, একটু ব্যথাও সহ্য করতে পারে না। একদিনেই কেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। প্রমুখের বুকটা মুচড় দিয়ে উঠল। হয়তো এই প্রথম কোনো মেয়ের যন্ত্রণা অনুভব করল। সিরাত ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, গায়ে পাতলা কম্বল। সেই কম্বলের ভেতরে প্রমুখ ঢুকে পড়ে আলগোছে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সিরাতের ঘুমের সুযোগ নিয়ে সারা মুখে টপাটপ চুমু খেল। শেষে সেই কোমল ঠোঁটের কাছে গিয়ে ঠেকল। আলতো করে চুম্বন খেয়েই সরে আসে। মৃদু হেসে লাইট অফ করল। সিরাতকে বুকে টেনে নিলে মেয়েটিও প্রমুখকে জড়িয়ে ধরে মনে মনে খুশি হয়ে ছেলেটি তার চুলে মুখ গুজে বিড়বিড় করল, আমার বাসর ঘরের 12টা বাজানোর জন্য আপনাকে এক বস্তা অক্টোপাস গিফট করা হবে মহারানী। সব সময় আমার অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলার জন্য অনেক ধন্যবাদ কালো নাগিনী। ঘুমান। আজ না হয় শান্তিতে ঘুমালেন, কাল না হয়
এতদিনের যন্ত্রণা সুদে আসলে ফিরিয়ে দিলাম।